মানুষ বলে যে বুদ্ধি বাদাম খেলে আসে না, বরং হোঁচট খেলে আসে। কিন্তু আমাদের সমাজের বিড়ম্বনা এই যে আমরা সামনের জনের মর্যাদা বা অবস্থান দেখেই তার বুদ্ধির পরিমাপ করি। যদি কেউ স্যুটবুট পরে থাকে তবে তার মিথ্যেও সত্যি মনে হয়, আর যদি কেউ ছেঁড়া পুরানো পোশাকে থাকে তবে তার সত্যিটাও আমাদের কাছে আজে বাজে মনে হয়। এই গল্পটি সেই ভ্রম ভাঙারই। দুপুর 2টো বাজছিল এবং সূর্য আগুন ঝরাচ্ছিল। শহরের বাইরের এলাকায় তৈরি হাইওয়েতে নির্জনতা বিরাজ করছিল। এই নির্জনতা বিদীর্ণ করে একটি চকচকে কালো এসইউভি পুরো গতিতে দৌড়াচ্ছিল। গাড়ির ভেতরে এসির শীতলতা ছিল এবং স্টিরিওতে হালকা সঙ্গীত পাচ্ছিল। ড্রাইভিং সিটে বসেছিলেন বিশাল খান্না, শহরের নামকরা বিল্ডার, যার কাছে সময় টাকার চেয়েও বেশি দামি ছিল। বিশাল আজ খুব তাড়াহুড়োয় ছিলেন। তাকে একটি বিশাল বড় জমির ডিল ফাইনাল করার জন্য অন্য শহরে পৌঁছাতে হতো। এখনই তিনি শহরের টোল প্লাজা পার হয়েছিলেন যে হঠাৎ তার লাক্সারি গাড়িটি একটি ঝটকাল। বিশাল অ্যাক্সেলারেটর চাপলেন, কিন্তু গাড়ির গতি বাড়ার বদলে কমতে লাগল। ইঞ্জিন থেকে অদ্ভুত গোঙানির হাওয়া এল এবং দেখতে দেখতে লাখ টাকার সেই মেশিন রাস্তার ধারে একটি প্রাণহীন লোহার স্তূপের মতো থেমে গেল। বিশাল বিরক্ত হয়ে স্টিয়ারিং হুইলে হাত মারলেন। ধিক্কার, এখনই এটাকে খারাপ হতে হলো। তিনি বিড়বিড় করতে করতে গাড়িটি পুনরায় স্টার্ট করার চেষ্টা করলেন, কিন্তু ইঞ্জিন কোনো সাড়া দিল না। বাইরে প্রচণ্ড গরম ছিল। না চাইতেও বিশালকে এসির শীতলতা ছেড়ে বাইরে বেরোতে হলো। বোনেট খুলে তিনি দেখলেন, কিন্তু ইঞ্জিনের ব্যাপারে তার বিন্দুমাত্র জ্ঞান ছিল না। ধোঁয়ার কুণ্ডলি তার মুখে লাগল, যার ফলে তার রাগ আকাশচুম্বী হল। তখনই পাশের একটি কাঁচা পথ থেকে সাইকেলের ঘণ্টির আওয়াজ এলো। বিশাল ঘুরে দেখলেন একটি 10-12 বছরের ছেলে, যার জামাকাপড় ঘাম আর গ্রিসে মাখামাখি ছিল, নিজের ভাঙাচোরা সাইকেলে প্যাডেল মারতে মারতে আসছিল। তার সাইকেলের ক্যারিয়ারে লোহার কিছু পুরনো সরঞ্জাম আর একটি প্লাস্টিকের কৌটো বাঁধা ছিল। ছেলেটি বিশালের গাড়ির কাছে এসে থামল এবং খুব মনোযোগ দিয়ে দেখতে লাগল। বিশাল তাকে অগ্রাহ্য করলেন এবং নিজের ফোনে নেটওয়ার্ক খুঁজতে লাগলেন। মেকানিককে ফোন করা জরুরি ছিল। সাহেব, ছেলেটি নিজের সাইকেল দাঁড় করিয়ে বলল। তার গলায় এক অদ্ভুত আত্মবিশ্বাস ছিল। বোনেট খোলা রাখলে কিছু হবে না, রোগ পেটে আছে, মাথায় নয়। বিশাল ফোন থেকে চোখ সরালেন এবং সেই ছেলেটির দিকে তাকিয়ে রইলেন। এই ছেলে, নিজের কাজ করো, এখানে জ্ঞান দিও না, আমি জানি আমার গাড়িতে কি হয়েছে। ছেলেটি হাসল, যেন বিশালের বোকামিতে তার হাসি পাচ্ছিল। সে নিজের পকেট থেকে একটি নোংরা কাপড় বের করল এবং কপালের ঘাম মুছতে মুছতে বলল, সাহেব রাগ করবেন না, আমি তো শুধু এটুকুই বলছি যে আপনার গাড়িতে পেট্রোল নয়, জল আছে। বিশালের মেজাজ চরম তুঙ্গে উঠে গেল। মাথা খারাপ তোর? এই তো 10 কিমি পেছনে রিলায়েন্সের পেট্রোল পাম্প থেকে ট্যাঙ্কি ফুল করিয়েছি আমি। এটা কোনো খটখটে গাড়ি নয়, এটা বিদেশি মেশিন। তুই কি জানিস এর ব্যাপারে? চল ভাগ এখান থেকে। ছেলেটি হার মানল না। সে গাড়ির ফিউয়েল ট্যাঙ্কের কাছে গেল এবং ঢাকনার দিকে ইশারা করে বলল, সাহেব মেশিন বিদেশি, কিন্তু পেট্রোল যে ভরেছে সে তো দেশি ছিল না। বিশ্বাস না হয়তো সুখে দেখে নিন, ধোঁয়ায় পেট্রোলের নয় ভাপের গন্ধ আসছে। বিশালের মনে হলো যে এই ছেলেটি টাকা চাওয়ার জন্য গল্প বানাচ্ছে, কিন্তু তখনই তার ফোন লেগে গেল। তিনি তার ভরসাযোগ্য মেকানিক আনোয়ারকে ফোন লাগালেন, যে কাকতালীয়ভাবে সেই হাইওয়েতে কয়েক কিলোমিটার পেছনে অন্য একটি গাড়ি ঠিক করছিল। আনোয়ার বলল সে 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। বিশাল ছেলেটির দিকে একটি ঘৃণা ভরা দৃষ্টি দিলেন এবং বললেন, দাঁড়া তুই এখানে, এখনই আমার মেকানিক আসছে। যদি তোর কথা মিথ্যে হয় তবে পুলিশকে ডাকিয়ে তোকে ভেতরে ঢোকাবো, যে তুই পথে লোকজনকে বিরক্ত করিস। ছেলেটি ডরাল না। সে সেখানেই রাস্তার ধারে নিজের সাইকেলের কাছে বসে পড়ল এবং বলল, ঠিক আছে সাহেব, ডাকুন আপনার মেকানিককে। সত্য তো সত্যই থাকবে, সেটা কোনো অশিক্ষিত বলুক বা কোনো ইঞ্জিনিয়ার। প্রায় 15 মিনিট কেটে গিয়েছিল। গরম আর ভ্যাপসা গরমে বিশাল খান্নার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তার দামি স্যুট এখন ঘামে চিপচিপ করছিল। তিনি বারবার নিজের হাতের ঘড়ি দেখছিলেন। অন্যদিকে সেই ছেলেটি রাস্তার ধারে থাকা মাইলের পাথরের ওপর খুব আরামে বসেছিল। তার মুখে না ছিল গরমের বিরক্তি আর না ছিল বিশালের দাপটের কোনো ভয়। সে নিজের সাইকেলের চাকা ঘুরিয়ে চেইন ঠিক করছিল, যেন পৃথিবীর সমস্ত দৌড়ঝাঁপের সাথে তার কোনো সম্পর্কই নেই। বিশালের কাছে ছেলেটির এই নির্লিপ্ততা খুব অস্বস্তিকর মনে হচ্ছিল। নিজের বিরক্তি ঝাড়ার জন্য তিনি ছেলেটিকে আবার টকলেন, এই ছোটু, স্কুলে যাস নাকি সারাদিন রাস্তায় আওলাগিরি করিস আর গাড়িওয়ালাদের বোকা বানানোর চেষ্টা করিস? ছেলেটি কাজ করতে করতেই জবাব দিল, সাহেব, স্কুলে তো যাই, কিন্তু আজ রবিবার,
আর রহি কথা আওলাগিরির, তো পেট ভরার জন্য হাত কালো করতে হয়, সবার কাছে আপনার মতো এসিওয়ালা গাড়ি থাকে না। তার জবাব এতটাই সপ্রতিভ ছিল যে বিশালের কাছে বলার মতো আর কিছু থাকল না। তখনই দূর থেকে একটি মোটরবাইকের আওয়াজ এলো। বিশালের মুখে স্বস্তির ঢেউ খেলে গেল। আনোয়ার এসে গিয়েছিল। আনোয়ার শহরের পুরানো এবং অভিজ্ঞ মেকানিক। বিশালের সমস্ত গাড়ির দেখাশোনা সেই করত। আনোয়ার বাইক থামালো এবং জলদি হেলমেট খুলে বিশালের কাছে দৌড়ে গেল। ক্ষমা করবেন সাহেব, একটু ট্রাফিক ছিল। কি হলো নতুন গাড়ির? বিশাল রাগে হাত নেড়ে বললেন, জানি না আনোয়ার। আরে সাহেব, বাচ্চারা যা খুশি বলে, আপনি শান্ত হন, আমি এখনই এক নিমেষে ঠিক করছি। আনোয়ার নিজের টুলবক্স খুলল এবং পুরো মন দিয়ে কাজে লেগে গেল। সে ব্যাটারি চেক করল, স্পার্ক প্লাগের তার নাড়ালো, ফিউজ বক্স দেখল। সব কিছু ঠিক মনে হচ্ছিল। সে ড্রাইভার সিটে বসে সেলফ মারল। ইঞ্জিন শব্দ করে আবার থেমে গেল। আনোয়ারের কপালে ঘাম জমতে লাগল। সে আবার চেষ্টা করল, কিন্তু ফলাফল একই হল। এত দামি এবং নতুন গাড়িতে এত জলদি খারাপই আসা বোঝার বাইরে ছিল। সে দ্বিধায় পড়ে গেল এবং বোনেটের ভেতর উকি দিয়ে বিড়বিড় করল, অদ্ভুত ব্যাপার, কারেন্ট তুতরিক আসছে, কম্প্রেসরও ঠিক আছে। তখনই সেই ছেলেটি যে এতক্ষণ চুপচাপ তামাশা দেখছিল ধীরে ধীরে আনোয়ারের পেছনে এসে দাঁড়াল। চাচা, ছেলেটি আনোয়ারকে সম্বোধন করল। ফুয়েল পাইপ খুলে দেখে নাও, ইঞ্জেক্টর পর্যন্ত তেল নয় জল পৌঁছাচ্ছে। আনোয়ার বিরক্ত হয়ে পেছনে তাকালো। তুই আমাকে কাজ শেখাবি? যা নিজের কাজ কর। কিন্তু বিশাল এখন আর অপেক্ষা করতে পারছিলেন না। তিনি আনোয়ারের ওপর চেঁচিয়ে বললেন, আনোয়ার, ও যা বলছে একবার চেক করে নাও, আমার দেরি হচ্ছে। যদি এটা ভুল হয় তবে আমি এর দেখে নেব, কিন্তু এখন চেক করো। আনোয়ার না চাইতেও ফুয়েল লাইনের পাইপ খুলল এবং একটি খালি প্লাস্টিকের বোতলে সামান্য লিকুইড বের করল। যেমনই বোতলে লিকুইড এলো, আনোয়ার এবং বিশাল দুজনেরই চোখ ছানা বড়া হয়ে গেল। বোতলের নিচে পরিষ্কার জল ভাসছিল, আর ওপরে খুব হালকা সামান্য পেট্রোল। আনোয়ারের হাত থেকে রেঞ্চ নিচে পড়ে গেল। সে তোতলাতে তোতলাতে বিশালের দিকে তাকালো। সাহেব, এই ছেলেটি তো সত্যি বলছো, পুরো ট্যাঙ্কিতে জল ভরা আছে। পেট্রোল পাম্পওয়ালারা বড় জালিয়াতি করেছে আপনার সাথে। বিশাল স্তব্ধ হয়ে গেলেন। তার দামি স্যুট, তার বিদেশি গাড়ি, তার দাপট, সব সেই মুহূর্তে ওই ছোট্ট ছেলেটির সত্যের সামনে বামন হয়ে গেল। তিনি ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে সেই ছেলেটির দিকে তাকালেন। ছেলেটি এখনও সেখানেই দাঁড়িয়েছিল। তার মুখে কোনো জয়ের হাসি ছিল না, শুধু একটি শান্ত স্থৈর্য ছিল। বিশালের নিজের ভুল উপলব্ধিত হল, কিন্তু তার অহংকার এখনও পুরোপুরি ভাঙেনি। তিনি আনোয়ারকে জিজ্ঞেস করলেন, তাহলে এখন এটা ঠিক হবে কি করে? আমার মিটিংয়ে পৌঁছানো খুব জরুরি। আনোয়ার মাথা চুলকাতে চুলকাতে বলল, সাহেব, পুরো ট্যাঙ্কি খালি করতে হবে, ফুয়েল লাইন পরিষ্কার করতে হবে, তারপর নতুন পেট্রোল ভরতে হবে। এতে কমপক্ষে ৩-৪ ঘন্টা সময় লাগবে। আর এখানে রাস্তায় এইসব করা মুশকিল। গাড়িকে গ্যারেজ পর্যন্ত টেনে নিয়ে যেতে হবে। ৩-৪ ঘন্টা? বিশাল চিৎকার করে বললেন, আমার কোটির ক্ষতি হয়ে যাবে। তখনই সেই ছেলেটি নিজের পকেট থেকে একটি পুরানো ঘষা মাজা ভিজিটিং কার্ড বের করল এবং বিশালের দিকে এগিয়ে দিল। সাহেব, ছেলেটি নম্রভাবে বলল, আমার বাপুর গ্যারেজ পাশেই আছে, বস্তির ওই পারে। আপনি যদি চান তবে আমরা ১ ঘন্টায় গাড়ি চালু করতে পারি। আমাদের কাছে দেশি উপায় জুগাড় আছে, টেনে নেবার দরকার পড়বে না। বিশালের কাছে এখন আর কোনো উপায় ছিল না। তার দম্ভ এখন বাধ্যবাধকতায় বদলে গিয়েছিল। ঘড়ির কাঁটা দ্রুত বেগে ছুটছিল এবং প্রতিটা মিনিট তার লাখ টাকার ক্ষতি করতে পারত। তিনি আনোয়ারের দিকে তাকালেন। আনোয়ারও নিরুপায় হয়ে কাঁধ ছাকাল। ঠিক আছে, বিশাল দাঁতে দাঁত চেপে বললেন, নিয়ে চলো, কিন্তু মনে রেখো, যদি ১ ঘন্টায় কাজ না হয় বা আমার গাড়িতে একটা আঁচড়ও লাগে, তবে আমি তোমার এই গ্যারেজ চিরতরে বন্ধ করিয়ে দেব। ছেলেটি মুচকি হেসে মাথা নাড়াল, যেন সে হুমকিতে অভ্যস্ত। সাহেব, ইজ্জতের সওয়াল, আপনি চিন্তা করবেন না। গাড়িকে ধাক্কা মেরে এবং সেই ছেলেটির দেখানো কাঁচা পথে ধীরে ধীরে পাশের বস্তিতে নিয়ে যাওয়া হলো। এই বস্তি শহরের জৌলুসের ঠিক পেছনে লুকিয়ে থাকা এক কালো ছায়ার মতো ছিল। সরু গলি, নর্দমার ভ্যাপসা দুর্গন্ধ, ভাঙা চালা আর খালি পায়ে দৌড়ানো বাচ্চারা। বিশাল নিজের নাকে রুমাল চাপা দিলেন। তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে তিনি নিজের কোটির ডিল ছেড়ে এই ধুলো আর নোংরার মধ্যে দাঁড়িয়ে আছেন। তার চকচকে এসইউভি এখানে অন্য কোনো গ্রহের যান বলে মনে হচ্ছিল। ছেলেটি তাদের একটি ছোট টিনের শেডের সামনে নিয়ে গেল, যার চারধারে পুরানো টায়ার আর লোহার ভাঙা জিনিসের স্তূপ ছিল। বাইরে একটি পুরানো মোর্চে ধরা বোর্ড ঝুলছিল, রাঘব অটো ওয়ার্কশপ।
শেডের ভেতরে অন্ধকার ছিল, সেখানে একটি পুরানো খাটিয়ার একজন লোক শুয়েছিলেন। বিশালের নজর সেই লোকটির ওপর পড়তেই তিনি থমকে গেলেন। লোকটির একটি পা হাঁটুর নিচে থেকে কাটা ছিল এবং খাটিয়ার পাশে লোহার পুরানো ক্রাচ রাখা ছিল। বাপু, ছেলেটি উৎসাহে ডাক দিল। বড় গাড়ি এসেছে, ট্যাঙ্কিতে জল ভরে গেছে, জলদি ঠিক করতে হবে। খাটিয়ায় শোয়া লোকটি চোখ খুললেন। তার মুখে অসুখ আর দারিদ্র্যের গভীর রেখা ছিল, কিন্তু তার চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা আর স্থিরতা ছিল। তিনি ক্রাচের সাহায্যে ওঠার চেষ্টা করলেন। এসো মানব, আনোয়ার ভারিয়ে সাথে আছে নাকি? তিনি না দেখেই আনোয়ারের চলাফেরা আর গন্ধ চিনে নিয়েছিলেন। আনোয়ার এগিয়ে গিয়ে সেই লোকটিকে সাহারা দিল। হ্যাঁ রাঘব ভাই, বিপদে পড়েছেন সাহেব, তোমারই স্মরণে এসেছেন, শোরুম নিয়ে যাওয়ার সময় নেই। বিশাল একটি ভাঙা প্লাস্টিকের চেয়ারে, যেটি মানব নিজের জামা দিয়ে মুছে রেখেছিল, খুব ইতস্তত বোধ করে বসে পড়লেন। তিনি দেখলেন যে সেই পঙ্গু লোকটি, যাকে ছেলেটি বাপু বলছিল, নিজের জায়গায় বসেই নির্দেশ দিতে লাগল। মানব, ওই নীল ড্রামের পেছনে সাকশন পাম্প বের করো, আর পুরানো ওয়াশিং মেশিনের মোটরের ওই সেটটা লাগাও। আনোয়ার ভাই, আপনি শুধু নলটার মুখ ধরে থাকবেন, বাকিটা আমার শেষ সামলে নেবে। রাঘবের গলায় কোনো অসহায় ভিখারি কাকুতি মিনতি ছিল না, বরং একজন ওস্তাদের দাপট ছিল। ছেলেটি, যার নাম মানব ছিল, বিদ্যুতের গতিতে কাজ করছিল। তার ছোট ছোট হাত মেশিনের সাথে এমনভাবে খেলছিল যেন কোনো বাচ্চা খেলনা নিয়ে খেলছে। সে মিনিট কয়েকের মধ্যে একটি দেশি উপায় তৈরি করে ফেলল, একটি পুরানো মোটর আর কিছু প্লাস্টিকের পাইপ। বিশাল এইসব দেখছিলেন, কিন্তু তার মনে এখনও সন্দেহ ছিল। তার মনে হলো যে এই কাবাড়িওয়ালা তার অত্যাধুনিক গাড়িকে আরও বরবাদ করে দেবে। সে নিজের চেয়ার থেকে উঠে দাঁড়ালো এবং রাগে বলল, এই ভাই, এটা কি তামাশা? ওয়াশিং মেশিনের মোটর দিয়ে আমার এসইউভি ঠিক করবে? মাথা খারাপ তোমাদের? মানব কাজ থামিয়ে বিশালের দিকে তাকালো। তার চোখে জল ছিল, কিন্তু গলা শক্ত ছিল। সাহেব, এটা তামাশা নয়, আমাদের রুজিরুটি। আর যে উপায়ের ওপর আপনি হাসছেন, এটা আমার বাপু বানিয়েছেন। যখন বাপুর দুটো পা সুস্থ ছিল, তখন শহরের বড় বড় শোরুমের ইঞ্জিনিয়াররা ওনার কাছে পরামর্শ নিতে আসতেন। একটা অ্যাক্সিডেন্ট ওনার পা কেড়ে নিয়েছে সাহেব, ওনার মেধা নয়। রাঘব নিজের ছেলেকে শান্ত থাকার ইশারা করল এবং বিশালের দিকে তাকিয়ে নম্রভাবে বলল, সাহেব, আপনি স্যুট বুট পরা মানুষ, আপনার শোরুমের চমকের ওপর ভরসা আছে, আমাদের নিজেদের পরিশ্রমের ওপর। যদি 40 মিনিটে গাড়ি স্টার্ট না হয়, তবে যে সাজা দেবেন মেনে নেব, শুধু একবারেই বাচ্চাটিকে কাজ করতে দিন। বিশাল চুপ হয়ে গেলেন। সেই পঙ্গু লোকটির গলায় এতটাই আত্মবিশ্বাস ছিল যে বিশালের অহংকার এক মুহূর্তের জন্য থমকে গেল। কাজ শুরু হলো। সেই পুরানো ওয়াশিং মেশিনের মোটর ঘর ঘর শব্দে নিজের কাজ করা শুরু করল। পাতলা প্লাস্টিকের পাইপ দিয়ে ট্যাঙ্কির নোংরা জল আর ভেজাল পেট্রোল দ্রুত গতিতে বাইরে ড্রামে পড়তে লাগল। বিশাল খান্না অবাক হয়ে দেখছিলেন, যে কাজের জন্য আনওয়ার ঘণ্টার পর ঘণ্টা সময় আর ওয়ার্কশপের বড় বড় মেশিনের দাবি করেছিল, সেই কাজ এই ছোট ছেলেটি একটি ভাঙাচোরা শেডে কাবাডির টুকরো দিয়ে করছিল। গরম বেড়েই চলছিল এবং শেডের টিনের ছাদ তপ্ত হয়ে উঠেছিল। বিশালের গলা তেষ্টা শুকিয়ে আসতে লাগল। তিনি নিজের গাড়িতে রাখা ঠান্ডা জলের বোতলের কথা ভাবতে লাগলেন, কিন্তু গাড়ির ওয়্যারিং খোলা ছিল বলে তিনি ভেতরে যেতে পারছিলেন না। তিনি নিজের জায়গায় অস্থির হয়ে ছটফট করছিলেন। মানব, যে পুরো একাগ্রতায় পাইপ সামলেছিল, সে আর চোখে বিশালের অস্থিরতা বুঝতে পারল। সে নিজের বাপুকে ইশারা করল। রাঘব নিজের খাটিয়ার পাশে রাখা একটি মাটির কলসির দিকে ইঙ্গিত করলেন। মানব দৌড়ে গেল এবং একটি স্টিলের ঘটি ভরে জল নিয়ে এলো। সে খুব আদবের সাথে বিশালের সামনে ঘটি বাড়িয়ে দিল। সাহেব, জল বিসলেরি নয়, কিন্তু কলসির জল, ফ্রিজের চেয়েও বেশি ঠান্ডা আর মিষ্টি। বিশাল প্রথমে ঘটিটির দিকে তাকালেন। তার মনে পরিচ্ছন্নতা নিয়ে দ্বিধা ছিল। তিনি সবসময় সিল করা জলই খেতেন, কিন্তু তেষ্টা এতই প্রবল ছিল যে তিনি সব নিয়ম শিখিয়ে তুললেন। তিনি ঘটি তুললেন এবং এক নিঃশ্বাসে সবটা খেয়ে নিলেন। মাটির সোঁদা গন্ধ আর জলের শীতলতা তাকে ভেতর থেকে তৃপ্ত করে দিল। হয়তো অনেক বছর পর তিনি সাদা জলে এত স্বাদ পেলেন। ধন্যবাদ, বিশালের মুখ থেকে অজান্তেই বেরিয়ে এলো। রাঘব খাটিয়ায় শুয়ে এসব দেখছিলেন। ধীর স্বরে বললেন, সাহেব, এই ছেলেটি মানব। ওর নাম এমনিই রাখা হয়নি। মনুষ্যত্ব, ইনসানিয়াত ওর মধ্যে ঠাসা আছে। পড়াশোনাতেও সেরা হয়। গণিতের সমাধান এমনভাবে করে যেন মেকানিক স্ক্রু খুলছে। বিশাল ঘটিটি ফের মানবের হাতে দিলেন এবং রাঘবের দিকে তাকালেন। তাহলে ও এখানে গ্রিস আর কালির মধ্যে নিজের শৈশব কেন নষ্ট করছে? রাঘবের চোখে গভীর যন্ত্রণা ফুটে উঠল।
তিনি নিজের কাটা পায়ের দিকে তাকালেন এবং একটি ম্লান হাসির সাথে বললেন, সাহেব, বাধ্যবাধকতা মানুষের দিয়ে যা করিয়ে নেয় যা সে স্বপ্নেও ভাবেনি। 2 বছর আগে এক সড়ক দুর্ঘটনায় আমার পা চলে গেল। ঘরের জমানো পুঁজি চিকিৎসায় শেষ হয়ে গেল। গ্যারেজ বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। তখন এই ছোট্ট কাঁধ ঘরের বোঝা তুলে নিল। স্কুল থেকে পালিয়ে আসে আর এখানে আমার হাত পা হয়, যাতে ঘরের উনুন জ্বলতে পারে। ওর স্বপ্ন ইঞ্জিনিয়ার হওয়ার, যাতে এমন গাড়ি বানাতে পারে যা কখনো খারাপ হবে না। বিশাল স্তব্ধ হয়ে গেলেন। তিনি যে ছেলেটিকে বখাটে আর জোচ্চোর মনে করছিলেন, সে আসলে একজন দায়িত্বশীল ছেলে এবং একজন মেধাবী ছাত্র ছিল। বিশালের নিজের বলা কটু শব্দগুলো এখন তাকে বিঁধতে লাগল। তখনই হঠাৎ মোটরের আওয়াজ বদলে গেল। মানব দ্রুত গতিতে সুইচ বন্ধ করল এবং চিৎকার করল, বাপু, ট্যাঙ্কি খালি হয়ে গেছে, পুরো জল বেরিয়ে গেছে। সে জলদি আনোয়ারের সাহায্য নিল। আনোয়ার নিজের গাড়ি থেকে আনা অতিরিক্ত পেট্রোলের ক্যান ট্যাঙ্কিতে ঢালল। মানব ফিউয়েল লাইন আবার জ্বলল। দিল, ইঞ্জেক্টর পরিষ্কার করল এবং বোনেট বন্ধ করতে করতে ঘাম মুছল। সে বিশালের দিকে তাকিয়ে হেসে থামস আপ দেখাল। সাহেব, চাবি ঘোরান, এখন এটা মাখনের মতো চলবে। বিশালের বুক দুরুদুরু করতে লাগল। তিনি ঘড়ি দেখলেন, ৩৫ মিনিট হয়ে গিয়েছিল। যদি গাড়ি এখন স্টার্ট হয়ে যায় তবে তিনি এখনও তার মিটিংয়ের জন্য সঠিক সময়ে পৌঁছাতে পারবেন। কাঁপানো হাতে তিনি চাবি ইগনিশনে লাগালেন এবং ঘুরিয়ে দিলেন। ইঞ্জিন একটি হালকা শব্দ করল এবং তারপর একটি জোরালো গর্জনের সাথে স্টার্ট হয়ে গেল। এসইউভির সেই দাপুটে আওয়াজ কোনো সঙ্গীতের চেয়ে কম মনে হচ্ছিল না। আনোয়ার খুশিতে লাফিয়ে উঠল। মেনে নিয়েছি ওস্তাদ, রাঘব ভাই, তোমার ছেলে তো কামাল করে দিয়েছে। বিশাল স্বস্তির দীর্ঘশ্বাস ফেললেন। এসির ঠান্ডা হাওয়া আবার তার মুখে লাগতে লাগল। কিন্তু এবার তিনি শীতলতা এসি থেকে নয়, বরং সেই শান্তি থেকে পাচ্ছিলেন যা বিপদ কাটলে পাওয়া যায়। তিনি গাড়ি থেকে নিচে নামলেন। এবার হিসাব করার সময় ছিল। বিশাল নিজের পকেট থেকে দামি চামড়ার ওয়ালেট বের করলেন। তাতে ৫০০ আর ২০০০ টাকার মোটা বান্ডেল ছিল। তিনি ভাবলেন যে এই গরিব মানুষগুলো তার এত বড় কাজ করে দিয়েছে, তো তিনি আজ এদের খুশি করে দেবেন। তার জন্য কয়েক হাজার টাকা কোনো ব্যাপার ছিল না, কিন্তু এই মানুষগুলোর জন্য এটা কয়েক মাসের আয় হতে পারত। তিনি ওয়ালেট খুলতে খুলতে একটি বিজয়ের হাসির সাথে জিজ্ঞেস করলেন, বলো, কত টাকা হলো? আর লজ্জা পেও না, যা চাওয়ার চেয়ে নাও, আজ আমি খুব খুশি। রাঘব নিজের খাটিয়া থেকেই হাত জোর করে বললেন, সাহেব, পরিশ্রমের ২০০ টাকা আর যে উপায় জুগাড় লাগিয়েছি তার ১০০ টাকা, মোট ৩০০ টাকা দিয়ে দিন। বিশালের হাত নোটের বান্ডিলের ওপরই থেমে গেল। তার মনে হলো হয়তো তিনি ভুল শুনেছেন। শুধু ৩০০ টাকা? তুমি মজা করছ। আমি তোমাকে বলেছিলাম যে আমার কোটির কাজ আটকে আছে, তুমি আমার মান বাঁচিয়েছ। বিশাল না গুনেই ৪-৫ হাজার টাকা বের করলেন এবং মানবের দিকে বাড়িয়ে দিলেন। এটা রাখো, ৩০০ তোমার পারিশ্রমিক, আর বাকিটা আমার তরফ থেকে পুরস্কার। এটা দিয়ে নিজের পড়াশোনার সরঞ্জাম নিয়ে নিও বা ভালো কিছু খেয়ে নিও। মানব সেই করকরে নোটগুলোর দিকে তাকালো। তার চোখে এক মুহূর্তের জন্য যে চমক এলো, যা যে কোনো বাচ্চার চোখে আসতে পারে, কিন্তু তারপর সে নিজের বাপুর দিকে তাকালো। রাঘব না মাথা নাড়ালেন আর না কোনো ইশারা করলেন, শুধু তার নজর নিজের ছেলের ওপর টিকেছিল। একটি নির্বাক সংলাপ যা বাবা আর ছেলের মধ্যে প্রজন্মের সংস্কারের ছিল। মানব নিজের কালো আর গ্রিসে মাখা হাত পেছনে টেনে নিল। সে খুব নম্রভাবে বলল, ক্ষমা করবেন সাহেব, কিন্তু আমি এই টাকা নিতে পারবো না। বাপু বলেন যে যদি পরিশ্রমের চেয়ে ১ টাকাও বেশি পাওয়া যায় তবে তা হারাম, আর যদি কম পাওয়া যায় তবে তা ধার। আপনি শুধু আমাদের ৩০০ টাকা দিন। বিশাল স্তব্ধ হয়ে গেলেন। তার মনে হলো যেন কেউ তার গালে চড় মেরেছে। যে টাকাকে তিনি নিজের শক্তি মনে করতেন, আর সেই টাকাই ভাঙা গ্যারেজে বাতিল কাগজের টুকরোর মতো মনে হচ্ছিল। বেটা, এটা হারামের টাকা নয়, বিশাল বোঝানোর চেষ্টা করলেন। এটা আমার খুশি, আমি তোমায় দিচ্ছি, তুমি চাইছ না, রেখে দাও, তোমার কাজে আসবে। তখনই রাঘব নিজের গম্ভীর গলায় বললেন, সাহেব, টাকা তো আসা যাওয়ার ছায়া, আজ আছে কাল থাকবে না, কিন্তু যদি আজই বাচ্চাটি সাহায্য খয়রাত নেওয়ার অভ্যাস করে ফেলে তবে কালে পরিশ্রম করা ছেড়ে দেবে। ওর খিদে পেটে সাহেব, নিয়তে নয়, আর আমি চাই না যে ওর নিয়তেও খিদে লেগে যাক। বিশালের হাতে নোট কাঁপতে লাগল। তিনি বুঝে গেলেন যে তিনি এমন এক দরবারে দাঁড়িয়ে আছেন যেখানে বড়লোকই ব্যাংক ব্যালেন্স দিয়ে নয়, বরং চরিত্র দিয়ে মাপা হয়। আর এই মাপকাঠিতে তিনি গরিব ছিলেন, আর এই পঙ্গু মেকানিকও তার ছোট ছেলে ধনী ছিল। তিনি চুপচাপ ৩০০ টাকা বের করে মানবের হাতে দিলেন। মানব সেগুলো কপালে ছুঁয়ে নিজের পকেটে রেখে দিল। বিশাল গাড়িতে বসলেন। ইঞ্জিন চালু ছিল, এসি চলছিল, কিন্তু তার ভেতরে এক অদ্ভুত ওলটপালট চলছিল।
তিনি গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে তো গেলেন, কিন্তু রিয়ার ভিউ মিরারে পেছন দেখার আয়নায় তিনি ততক্ষণ সেই গ্যারেজটির দিকে তাকিয়ে রইলেন যতক্ষণ না সেটি ধুলোর কুয়াশায় মিলিয়ে গেল। সারা পথ বিশালের ধ্যান মিটিংয়ের চেয়ে সেই ছেলেটির কথার দিকে বেশি ছিল। নিয়তে নয়, খিদে পেটে আছে, ইঞ্জিনিয়ার হতে চায়। রাঘবের কথাগুলো তার কানে বাজছিল। তিনি নিজের ডিল ফাইনাল করলেন, মুনাফাও কামালেন, কিন্তু আজ তিনি সেই মুনাফায় সেই আনন্দ পাচ্ছিলেন না যা সব সময় পেতেন। তার বারবার মনে হচ্ছিল যে তার কিছু ধার বাকি থেকে গেছে ওই গ্যারেজে। সন্ধ্যায় বাড়ি ফেরার সময় বিশাল নিজের গাড়ির মোড় আবার সেই বস্তির দিকে ঘুরিয়ে দিলেন, কিন্তু এবার তিনি নিজের গাড়ি ঠিক করাতে নয়, বরং নিজের বিবেককে ঠিক করতে যাচ্ছিলেন। সূর্য ডুবে গিয়েছিল এবং বস্তিতে অন্ধকার নিজের পা ছড়াচ্ছিল। কোথাও কোথাও জ্বলা হলুদ বাল্ব আর কেরোসিন তেলের প্রদীপের আলো সেই অন্ধকারের সাথে লড়ার এক ব্যর্থ চেষ্টা করছিল। বিশালের গাড়ি যখন পুনরায় সেই কাঁচা পথে হেঁচকি খেতে খেতে রাঘব অটো ওয়ার্কসের সামনে থামল, তখন সেখানে নির্জনতা ছিল। গ্যারেজের শাটার অর্ধেক নামানো ছিল। বিশাল গাড়ি থেকে নামলেন। তিনি দেখলেন যে গ্যারেজের বাইরে থাকা বিজলি খাম্বার হলুদ আলোয় মশা আর পোকাদের ভনভনানি সত্ত্বেও মানব একটি ছেঁড়া চট পেতে বসে পুরো মনোযোগ দিয়ে গণিতের অঙ্ক সমাধান করছিল। তার কাছে সেই পুরানো খাতাটি ছিল, যাতে ক্রিসের কিছু দাগ লেগেছিল। গাড়ির হেডলাইটের আলো পড়তেই মানব চোখের ওপর হাত রাখল এবং চমকে তাকাল। সাহেব, আপনি আবার? সে ঘাবড়ে গিয়ে দাঁড়িয়ে পড়ল। ভেতর থেকে রাঘবের আওয়াজ এলো, কে মানব? গাড়ি কি আবার খারাপ হয়ে গেল? রাঘব নিজের ক্রাচের সাহায্যে বাইরে এলেন। বিশালকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে তার মুখেও চিন্তার রেখা ফুটে উঠল। কি হলো সাহেব? আমাদের কাজে কি কোনো ত্রুটি রয়ে গিয়েছিল? বিশাল হাসি মুখে মাথা নাড়ালেন। না রাঘব ভাই, তোমার কাজে কোনো ত্রুটি ছিল না। ত্রুটি আমার চিন্তায় ছিল, যা ঠিক করাতে আমি ফিরে এসেছি। রাঘব আর মানব একে অপরের মুখের দিকে তাকাতে লাগল। বিশাল এগিয়ে গেলেন এবং সেই প্লাস্টিকের ভাঙা চেয়ারে বসে পড়লেন, যেটির ওপর তিনি দুপুরে বসেছিলেন। কিন্তু এবার তার বসার ধরনে দম্ভ নয়, বরং আপন ভাব ছিল। রাঘব ভাই, বিশাল গাম্ভীর্যের সাথে বললেন, দুপুরে তুমি বলেছিলে যে পরিশ্রমের চেয়ে বেশি পাওয়া টাকা হারাম আর কম পেলে তা ধার। আমি সেই ধার চুকোতে এসেছি। রাঘব হাত জোর করে বললেন, সাহেব, আপনি তো পুরো টাকাই দিয়েছিলেন, কোনো ধার বাকি নেই। বিশাল নিজের কোটের পকেট থেকে একটি খাম বের করলেন এবং মানবের বইগুলোর ওপর রেখে দিলেন। এটা টাকা নয়, এটা একটি দায়িত্ব। আমি শহরের সবচেয়ে ভালো ইঞ্জিনিয়ারিং কোচিং ইনস্টিটিউটের ডিরেক্টরের সাথে কথা বলেছি। এটা মানবের অ্যাডমিশনের কাগজপত্র। ওর স্কুলের ফিস, কোচিং আর বইপত্রের পুরো খরচ আজ থেকে আমার দায়িত্ব। গ্যারেজে নিস্তব্ধতা ছেয়ে গেল। মানবের চোখ ছানা বড়া হয়ে গেল। রাঘবের গলা বুঝে এলো, কিন্তু তার আত্মসম্মান আবার সামনে চলে এলো। সে কাঁপানো স্বরে বলল, সাহেব, আমরা গরিব ঠিকই, কিন্তু লাচার নই। আমরা কারো দয়ায় বাঁচি না। আমি আমার ছেলেকে নিজের পরিশ্রমে রুটি খাওয়াই, কারো উপকারের নয়। বিশাল রাঘবের হাত নিজের হাতের মধ্যে নিলেন। তার গলায় এক কম্পন ছিল। রাঘব ভাই, একে দয়া ভেব না। আমি একজন ব্যবসায়ী, আর ব্যবসায়ী কখনো লোকসানের সওদা করে না। আমি আজ এই ছেলেটির চোখে সেই চমক দেখেছি যা আমি বছরখানেক আগে নিজের মধ্যে দেখেছিলাম। এটা দয়া নয়, আমার ইনভেস্টমেন্ট, বিনিয়োগ। বিশাল মানবের দিকে তাকালেন এবং বললেন, বেটা, এটা কোনো খয়রাত নয়, এটা একটা ঋণ, কর্জ। যেদিন তুমি বড় ইঞ্জিনিয়ার হয়ে যাবে, সেদিন আমার এই টাকা আমায় সুদে আসলে ফেরত দিয়ে দিও। ততক্ষণ পর্যন্ত কি তুমি আমাকে তোমার স্বপ্নের অংশীদার করবে না? রাঘবের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। যে আত্মসম্মান তাকে কখনো ঝুঁকতে দিত না, আজ এক অজানা মানুষের ভালোবাসার সামনে তা গলে যাচ্ছিল। সে নিজের ছেলের দিকে তাকালো। মানবের চোখে আশার প্রদীপ জ্বলছিল। সেই স্বপ্ন যা তাকে প্রতি রাতে ঘুমোতে দিত না, আজ সত্যি হয়ে তার সামনে দাঁড়িয়েছিল। রাঘব ধীরে ধীরে মাথা নাড়ালেন। ঠিক আছে, ঠিক আছে সাহেব, যদি এটা ঋণ হয় তবে আমার ছেলে এটা নিশ্চয়ই চুকিয়ে দেবে। আমি একে এমন ইঞ্জিনিয়ার বানাবো যে আপনার প্রতিটি প্রত্যাশা পূরণ করবে। মানব দৌড়ে এলো এবং বিশালের পা ছুঁল। বিশাল তাকে তুলে বুকে জড়িয়ে ধরলেন। সেই দামি সুটে লাগা গ্রিসের দাগ আজ বিশালের কাছে কোনো মেডেলের চেয়ে কম মনে হচ্ছিল না। সময়ের চাকা নিজের গতি ধরল এবং দেখতে দেখতে 12 বছর কেটে গেল। আজ নয়াদিল্লির সবচেয়ে বড় বিজ্ঞান ভবনে পা রাখার জায়গা ছিল না। দেশ বিদেশের মিডিয়া আর বড় বড় শিল্পপতিরা সেখানে উপস্থিত ছিলেন। উপলক্ষ ছিল দেশের সবচেয়ে বৈপ্লবিক হাইব্রিড ইঞ্জিন প্রযুক্তির লঞ্চ, যা একজন তরুণ ভারতীয় ইঞ্জিনিয়ার পেটেন্ট করিয়েছিলেন। স্টেজে আলো জ্বলে উঠল এবং একজন 24 বছরের যুবক যে গাঢ় নীল রঙের স্যুটে অত্যন্ত প্রভাবশালী লাগছিল পোডিয়ামে এলো। এ মানব ছিল। তার চোখে আজও সেই গভীরতা ছিল, কিন্তু এখন তাতে দারিদ্র্যের অসহায়তা নয়, বরং সাফল্যের আত্মবিশ্বাস ছিল। সে মাইক ধরল এবং হলে বসা হাজার হাজার মানুষকে সম্বোধন করল। বন্ধুরা,
আজ আপনারা যে ইঞ্জিনের প্রশংসা করছেন তার ভিত্তি কোনো আইআইটির ক্লাসরুমে নয়, বরং একটি ভাঙা গ্যারেজে পড়েছিল। আর সেই ভিত্তিকে সাহারা দেওয়া ফেরেশতা আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন। মানব সামনের ভিআইপি সারির দিকে ইশারা করল। মিস্টার বিশাল খান্না, প্লিজ স্টেজে আসুন। বিশাল, যাদের চুল এখন পুরোপুরি সাদা হয়ে গিয়েছিল এবং যিনি এখন সাহারার জন্য একটি লাঠি ব্যবহার করতেন, ধীরে ধীরে স্টেজে উঠলেন। তার মুখে এক গৌরবময় হাসি ছিল। মানব সবার সামনে ঝুঁকে তার পা ছুল এবং নিজের পকেট থেকে একটি চেক বের করে তার হাতে তুলে দিল। পুরো হল নিস্তব্ধ ছিল। মানব রুদ্ধকণ্ঠে বলল, স্যার, আজ থেকে 12 বছর আগে আপনি আমার ওপর যে ইনভেস্টমেন্ট করেছিলেন, এটা তার প্রিন্সিপাল অ্যামাউন্ট আর 12 বছরের সুদ, পাইয়ের হিসেব আছে। আজ আপনার ঋণ পূর্ণ হল। বিশাল কাঁপানো হাতে সেই চেকটি দেখলেন। সেটি একটি বাড়া আঙ্ক ছিল, কিন্তু পরের মুহূর্তেই তিনি মাইক হাতে নিলেন আর যা বললেন তা সবার চোখ ভিজিয়ে দিল। বেটা মানব, বিশালের গলা প্রতিধ্বনিত হল। ঋণ তো টাকার হয়, আর তা তুমি চুকিয়ে দিয়েছ। কিন্তু সেদিন সেই গ্যারেজে তুমি আমায় যে মনুষ্যত্বের পাঠ পড়িয়েছিলে, তার ঋণ আমি আজও চুকোতে পারিনি। সেদিন আমার গাড়ি খারাপ হয়নি, বরং আমার কপাল ভালো ছিল যে ঈশ্বর আমায় তোমার দরজা পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন। যদি সেদিন তুমি না থাকতে, তবে আমি হয়তো ধনী হয়েও গরিব হয়েই মরতাম। বিশাল সেই চেকটি আবার মানবের পকেটে ঢুকিয়ে দিলেন এবং তাকে জড়িয়ে ধরলেন। হল করতালিতে মুখরিত ওঠ। স্টেজের এক কোণে হুইল চেয়ারে বসা বৃদ্ধ রাঘবের ঝাপসা চোখ থেকে অশ্রুধারা বয়ে চলল। সে আকাশের দিকে তাকিয়ে হাত জোড় করল। তার সেই দেশি উপায়, জুগাড়, আজ বিশ্বের সেরা প্রযুক্তি হয়ে গিয়েছিল, আর তার ছেলে এমন একজন মানুষ হয়ে উঠেছিল যে ঐশ্বর্যের সামনে নিজের সংস্কারকে কখনো বিক্রি করেনি। সত্যিই বলা হয়েছে, জীবনের গাড়ি পেট্রোল বা ডিজেল দিয়ে নয়, বরং বিশ্বাস আর নেকির জ্বালানি দিয়ে চলে। যখন আমরা অন্য কারো নিভে যাওয়া প্রদীপে তেল দিই, তখন আলো শুধু তার ঘরে নয়, আমাদের নিজেদের মুখেও ফুটে ওঠে। কার্মা কি চাক্কা ঘুম ফেরকার আবার ওয়াহি আতা হ্যায়।